ওভারি যে গঠনটা রয়েছে, ওভারি গঠনের একদম বাইরের দিকে সবথেকে আউটার মোস্ট যে লেয়ারটা, সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম হচ্ছে ওভারির যে গঠনটা রয়েছে, এই ওভারির গঠনের একদম বাইরের দিকেতে যেটা থাকে সেটা হচ্ছে ওভা মাদার সেল। আমরা আগেই পড়েছি, দেখবে যে একদম পিউবার্টির টাইমে, যে বয়স সন্ধিকাল যে সময়টাতে, সেই সময় প্রায় দেখতে পাওয়া যায় ফিমেলদের ক্ষেত্রে ওভারির বাইরেতে প্রায় 1 থেকে 2 লক্ষর মতো সেখানেতে ওভা মাদার সেল বা উগোনিয়াম সেটা অবস্থান করে। এবং সেই ওভা মাদার সেল বা উগোনিয়াম যেটা থাকে সেটা হচ্ছে ওভারির একদম বাইরেতে, যেটা আউটার মোস্ট লেয়ার, সেইখানেতেই থাকছে। এবং সেই অংশটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। এবার জার্মিনাল এপিথেলিয়াম লেয়ারটার ঠিক ভেতরেতে, মানে ওখান থেকেই মিওসিস সেল ডিভিশনে নতুন ওভা সেটা প্রডিউস হয়। এবার জার্মিনাল এপিথেলিয়ামের ঠিক ভেতরেতেই একটা পাতলা মেমব্রেন আছে, যে পাতলা মেমব্রেনটাকে অ্যাকচুয়ালি আমরা যেটা বলে থাকি টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা করে সেটা হচ্ছে ওভারির ভেতরের অংশতে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে, তরল থাকে। তাহলে যাতে কোনোভাবে এই তরলটা চারপাশে ছড়িয়ে না পড়ে, কারণ সেই জন্য অবশ্যই যদি একটা তরলপূর্ণ কোনো অংশ থাকে তাহলে চারপাশে তো একটা মেমব্রেনাস আউটার কভারিং থাকতেই হয়। তাহলে যেমন চোখের ক্ষেত্রে আমরা দেখি যে চোখের বাইরেতেও একটা আস্তরণ আছে, কারণ চোখের যে ভেতর সেখানেতে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার বলে তরল থাকে, এবং চারপাশের মেমব্রেন যেটা রয়েছে সেটা তরলটাকে প্রোটেক্ট করে। ঠিক সেরকমই ওভারির ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে ওভারির ভেতরের যে অংশটা সেটা কিন্তু একটা ফ্লুইড পোর্শন আছে, সেটাকে প্রোটেক্ট করে চারদিক থেকে যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা আউটার কভারিং, যেটাকে বলা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এবং এই ওভারিটা অ্যাকচুয়ালি দেখো পৃষ্ঠপ্রাচীরের সাথে মেসোভ্যারিয়াম বলে একটা পর্দা সেটা দিয়ে আটকানো থাকে, মানে ডরসাল ওয়ালের সাথে বডির, আর ওভারিয়ান লিগামেন্টের থ্রু দিয়ে এটা অ্যাকচুয়ালি ইউটেরাসের সাথে অ্যাটাচ থাকে। এই ওভারিয়ান লিগামেন্টের মধ্য দিয়েই অ্যাকচুয়ালি কিছু ব্লাড ভেসেল আসে, এবং সেই ব্লাড ভেসেলগুলো এসে সেই রক্তবাহগুলোই খাবার সরবরাহ করে এই রিজিয়ানটাতে। এবং এই মেমব্রেন যে কভারিং যেটা রয়েছে, মেমব্রেনটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এবং টিউনিকা অ্যালবুজিনিয়ার ভেতরে যে ফ্লুইড যে অংশটা রয়েছে, এই অংশটাকেই বলা হয় অ্যাকচুয়ালি স্ট্রোমা। এবার যখনই জার্মিনাল এপিথেলিয়ামের ওই যে ধরো 1 থেকে 2 লক্ষ যে সেল আছে, তার মধ্যে থেকে প্রত্যেক 28 দিন অন্তর অন্তর একটা করে অ্যাকচুয়ালি জার্মিনাল এপিথেলিয়াম সেল, যেটা ওদের মধ্যে সবথেকে বেশি অ্যাক্টিভ বা সবথেকে ভালোভাবে তার সাইটোপ্লাজমিক স্ট্রাকচারগুলো রয়েছে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি বাইরে থেকে এসে প্রবেশ করে। তার মানে এখানে একটা সিলেক্টিভ মেথড হয়, যে 2 লক্ষ সেলের মধ্যে থেকে প্রত্যেক 28 দিন বাদে বাদে একটা করে সেল সিলেক্টেড হয় এবং সেই মিওসিস সেল ডিভিশনে যায়। এবং যখন মিওসিস সেল ডিভিশনে যায়, আমরা জানি যে মিওসিস সেল ডিভিশনে যেটা হয় সেটা হচ্ছে আনইকুয়াল ডিভিশন হয়, এবং সেখানেতে আলটিমেটলি একটা সেলই ওভা হিসেবে থাকে আর বাকি সেলগুলো সব ডিস্ট্রয় হয়ে যায়। তো যখনই সেই কাজটা হতে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি দেখো যে জার্মিনাল এপিথেলিয়াম যে লেয়ারটা রয়েছে, সেই জার্মিনাল এপিথেলিয়াম থেকে একটা করে সেল এরকম ভেতরের দিকেতে প্রবেশ করে। এইটা হচ্ছে ব্যাপার। এবার ভেতরের যে অংশটা, এই অংশটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্ট্রোমা, ভেতরের লিকুইড অংশটা। এবার স্ট্রোমার আবার দুটো পোর্শন থাকে। বাইরের দিকের পোর্শন যেটা থাকে সেখানেতে বেশ কিছু সেল থাকে, বাইরের দিকের পোর্শনে বেশ কিছু সেল থাকে, যে সেল এই অংশটাকে, সেই জন্য এই জায়গাটা বাইরের দিকের পোর্শনটা একটু কনডেন্স হয়, একটু ঘনীভূত হয়। তো সেই অংশটাকে অ্যাকচুয়ালি বলা হয় কটেক্স। আর অন্যদিকে মাঝের অংশটা মধ্যে ফ্লুইডের পরিমাণ খুব বেশি থাকে, আর এখানে খুব একটা সেল থাকে না। তো এই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে মেডুলা। এখানে মেডুলা পোর্শনটাতে প্রচুর পরিমাণে ওই যে ব্লাড ভেসেল থাকার জন্য এখানে প্রচুর খাবার, অক্সিজেনের অ্যাভেলেবিলিটি থাকে, এবং এখান থেকেই টক্সিক মেটেরিয়ালগুলো সেগুলো সমস্ত ব্লাডে মিশে আবার সেটা দেহের মধ্যেতে ফিরে যায়। তো এখানেতে এই বাইরের দিকের যে রিজিয়ান যেটা থাকছে, যেটা কটেক্স, সেখানে দুটো টাইপের সেল থাকে। একটা টাইপের সেল থাকে যেগুলোকে বলা হয় ফলিকিউলার সেল। ফলিকিউলার সেল কি করে? ফলিকিউলার সেলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যখনই কোনো একটা জার্মিনাল এপিথেলিয়াম থেকে যে কোনো একটা দেখা যায় যে সবথেকে ভালো ডেভেলপড হচ্ছে যে উগোনিয়া বা ওভা মাদার সেল, যখনই সেটা প্রবেশ করে সঙ্গে সঙ্গে দেখা যায় তার চারপাশে অসংখ্য এই অ্যাকচুয়ালি ফলিকিউলার সেল এসে ওই জার্মিনাল এপিথেলিয়ামগুলোকে ঘিরে ফেলে, এবং এদের কাজ হচ্ছে জার্মিনাল এপিথেলিয়ামগুলোকে কনস্ট্যান্টলি, মানে এই জার্মিনাল এপিথেলিয়ামের যে সেলটা এই ভেতরেতে এসছে তাকে কনস্ট্যান্টলি খাবার প্রোভাইড করা।
মানে একে নিউট্রিশন দেয়া। এবং দেখো প্রচুর পরিমাণে ফলিকিউলার কোষ অ্যাকচুয়ালি কী করে, যে ওভা মাদার সেল বা যে উগোনিয়া যেগুলো প্রবেশ করেছে সেইগুলোকে খাবার সাপ্লাই করে। এবং কনস্ট্যান্টলি এরা দেখো যে নিজেরা সংখ্যায় বাড়তে থাকে, ফলিকিউলার সেল কনস্ট্যান্টলি সংখ্যায় বাড়তে থাকে এবং ধীরে ধীরে খাবার দিতে থাকে। এবং যত খাবার দেবে তত মাঝের যে সেলটা সেটা আস্তে আস্তে সেটা কিন্তু ধীরে 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 ডেভেলপড হতে থাকে। এবং যখন দেখা যায় ডেভেলপড হতে হতে যখন পুরোপুরি মাঝের সেলটা অ্যাকচুয়ালি ম্যাচিওর হয়ে গেছে, তখন দেখো এটা মানে ফলিকিউলার সেলের বাকি যে সমস্ত সেলগুলো রয়েছে তার থেকে এটা ডিট্যাচ হয়ে অ্যাকচুয়ালি এটা মানে ওভারির বাইরেতে বেরিয়ে যায়। এবং যখনই ওভাটা বাইরেতে বেরোচ্ছে, দেখো ওভাটা রয়েছে আর তার পাশে কিন্তু বেশ কিছু ফলিকিউলার সেলের অ্যাকচুয়ালি কভারিং রয়েছে এবং এইটাই বাইরেতে নির্গত হয়। তাহলে বাইরের কর্টেক্সে অ্যাকচুয়ালি দুটো টাইপের সেল থাকে। একটা হচ্ছে ফলিকিউলার সেল, যেটা কি করে ওভা মাদার সেলকে চারপাশ থেকে ঘিরে রাখে এবং তাকে নিউট্রিশন প্রোভাইড করে, প্রচুর পরিমাণে খাবার সরবরাহ করে। আর সেকেন্ড একটা টাইপের সেল থাকে এই মাঝে মাঝেতেই, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইন্টারস্টিসিয়াল সেল। এবং ইন্টারস্টিসিয়াল যে সেলগুলো থাকে সেটা অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হচ্ছে এরা ইস্ট্রোজেন বলে একটা হরমোন সিক্রেট করে, যে ইস্ট্রোজেন হরমোন অ্যাকচুয়ালি এই ওভা প্রোডাকশানের সময় যে মিওসিস সেল ডিভিশন হয় এবং ওভা মাদার সেল থেকে যে ওভা তৈরি হওয়া, এই গোটা যে প্রসেসটা, এই গোটা প্রসেসটাকে অ্যাকচুয়ালি এরা যেটা করে সেটা হচ্ছে কন্ট্রোল করে। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার। তাহলে কর্টেক্স রিজিয়নে দুটো টাইপের সেল থাকে, একটা হচ্ছে ফলিকিউলার সেল আর একটা হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল। ফলিকিউলার সেল ওভা মাদার সেলকে খাবার সরবরাহ করে আর ইন্টারস্টিসিয়াল সেল ইস্ট্রোজেন সিক্রেট করে, যেটা অ্যাকচুয়ালি ওভার ডেভেলপমেন্টের সময় সেটা কিন্তু কাজে লাগে। এবার দেখো যখনই এই অ্যাকচুয়ালি ওভা মাদার সেলগুলো এই ভেতরেতে আসছে, মানে যখনই স্ট্রোমাতে আসছে, যখনই যে মুহূর্তে আসে দেখো তার সাথে সাথেই ফলিকিউলার সেলগুলো ওকে চারপাশ থেকে কিন্তু ঘিরে ফেলে। তো যখনই এই চারপাশ থেকে এগুলোকে ঘিরে ফেলে, এই স্ট্রাকচারটাকেই বলা হয় সেটা হচ্ছে ওভারিয়ান ফলিকেল। এবার যখনই এই স্ট্রাকচারটা ডেভেলপড হতে যায়, ওভারিয়ান ফলিকেলের বেশ কতগুলো টাইপ আছে। যেমন একটা নেচার দেখো, যে যখনই অ্যাকচুয়ালি একটা ওভা মাদার সেল এসে ধরো প্রবেশ করেছে, এবার অ্যাটওয়ান্স পুরোপুরি একটা না হলেও একটার থেকে বেশিও 2-3টে ওভা মাদার সেলও একসাথে আসতে পারে, কিন্তু আলটিমেটলি ম্যাচিওর হয়ে অ্যাটওয়ান্স এই ওভারি থেকে বেরোনো সেটা কিন্তু একটাই হয়, যে একটাই এই ঘটনাটাকে বলা হয় ওভিউলেশন। যখন ওভারি থেকে একটা ম্যাচিওর ওভা রিলিজ হয় বা বেরিয়ে যায়, সেই ঘটনাটাকে বলা হয় ওভিউলেশন। হয়তো দেখা যেতে পারে অ্যাটওয়ান্স হয়তো এখানেতে 2 বা 3টে ওভা মাদার সেলে রিলিজ হয়েছে, কিন্তু 3টে ওভা মাদার সেলে রিলিজ হলেও অ্যাকচুয়ালি ম্যাচুরিটির দিকে যাবে কিন্তু একজনই, কারণ এই একটা ওভা তৈরি করতেই এত শক্তির প্রয়োজন হয়ে যায় যে সেই পরিমাণ শক্তিটা মানে অনেক কোটা ওভা তৈরি করার জন্য সেটা এফোর্ট করা কখনোই কিন্তু কোনো মায়ের পক্ষে সম্ভব হয় না, কারণ তার দেহের যে খাবার সে খাচ্ছে তার একটা পার্সেন্টেজ সে নিজের জন্য ব্যবহার করে আর বাকিটাই ওভা ডেভেলপমেন্টে ইউজ হয়। তো সেই জন্য কখনোই একটার থেকে বেশি ওভা ডেভেলপ করা সম্ভব হয় না, কারণ অ্যাকচুয়ালি ওভা যে সেলগুলো হয় সেখানেতে প্রচুর পরিমাণে খাবার স্টোর থাকে। কারণ তুমি সিম্পলি একটা জিনিস ভেবে দেখো, যে আমরা বলি যে ডিম যেটা হয় সেটাকে আমরা অ্যাকচুয়ালি খালি চোখে দেখতে পাই না, কিন্তু নিজে ভেবে দেখো যে পাখির ক্ষেত্রে যে আনফার্টিলাইজড যে ওভা মানে অনিষিক্ত যে ডিম্বাণু, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা খাবার হিসেবে ডিম খাই। তাহলে সেটার সাইজটা নর্মাল সেলের থেকে আকৃতিতে কতটা বড় সেটা তুমি ভাবো, তাহলে বুঝতেই পারছো যে কত বেশি পরিমাণ খাবার বা কত বেশি পরিমাণে ওখানেতে অ্যাকচুয়ালি দেখো সেল সাইটোপ্লাজমিক অর্গানেলি সেখানেতে স্টোর করে রাখতে হয়। তো সেই কারণেই কখনোই কিন্তু সম্ভব হয় না যে খুব বেশি পরিমাণ অ্যাকচুয়ালি একসঙ্গে ওভা তৈরি করে, সেই জন্য অ্যাটওয়ান্স বডির মধ্যে একটাই ওভা তৈরি হয়। কিন্তু ওভা মাদার সেল একটার থেকে বেশি আসতে পারে। ধরো এখানে দেখানো হয়েছে যে 3-4টে এসেছিলো, তার মধ্যে যেগুলো উইক ছিল সেই ওভা মাদার সেলগুলো এখানেই প্রথম নষ্ট হয়ে গেছে, তারপরে বাকি যে 3টে সারভাইভ করেছিল সেই 3টের গায়েতে অ্যাকচুয়ালি ফলিকিউলার সেল যেগুলো এখানে অসংখ্য আছে, সেই ফলিকিউলার সেলগুলো এসে এর চারপাশেতে একে ঘিরে ধরেছে এবং একে কি করছে, খাবার সরবরাহ করছে। দেখো ফলিকিউলার সেলগুলো কিন্তু আকারে খুব ক্ষুদ্র, মানে ওরা যে খাবারটা অ্যাকচুয়ালি সিনথেসিস করছে, যেটা তৈরি করছে, সেই খাবারটা নিজেরা খুব কম ইউটিলাইজ করছে, সেটা গোটাটাই শিফট করে দিচ্ছে সেটা মাঝের যে ওভাটাকে।
এবার এদের মধ্যে থেকে এই যে স্ট্রাকচারটা যখন প্রথম তৈরি হলো, এই দশাটা যেখানে ওভা মাদার সেলটা সেন্টারে আছে আর ফলিকিউলার সেলের জাস্ট একটা লেয়ার রয়েছে, এই দশাটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রাইমর্ডিয়াল ফলিকেল। এবার এইরকম প্রাইমর্ডিয়াল ফলিকেল হয়তো একাধিক তৈরি হতে পারে, কিন্তু দেখা যায় এদের মধ্যে সবথেকে ওয়েল অর্গানাইজড যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, যে প্রাইমর্ডিয়াল ফলিকেল তৈরি হয়েছে, সেটাই নেক্সট স্টেপে যায়। এবার এদের তিনজনাকার মধ্যে থেকে আমি সাপোজ ধরলাম এইটা হয়তো সবথেকে ভালোভাবে তৈরি হয়েছে, সেই জন্য এই প্রাইমর্ডিয়াল ফলিকেলটাই যেটা ঘটলো দেখো যে নেক্সট এরপর আরও যাতে খাবার বেশি করে স্টোর করতে পারে, সেই জন্য ফলিকিউলার সেলগুলো ডিভিশন করে আরও দেখো সংখ্যায় বাড়তে থাকলো। যখনই সংখ্যায় আরও বেড়ে একটার থেকে বেশি লেয়ার তৈরি করে ফেললো, তখনই এই তখন এই অ্যাকচুয়ালি ওভারিয়ান ফলিকেলটার নাম হয়ে যায় সেটা হচ্ছে প্রাইমারি ফলিকেল। তার মানে জাস্ট ফলিকিউলার সেলের একটা লেয়ার থাকলে তখন সেটাকে বলছে প্রাইমর্ডিয়াল ফলিকেল। আরও যখন ওরা সেল লেয়ারের সংখ্যা বাড়াচ্ছে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলছে প্রাইমারি ফলিকেল। এবার বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি ফলিকিউলার সেল নাম্বারে বাড়লে সেখানে খাবার সরবরাহের হারটা আরও বেশি বাড়ে। এরপর দেখা যায় সেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ফলিকেল। সেকেন্ডারি ফলিকেলটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে যে দেখো এই ফলিকেলটার মাঝেতে এই ওভাটা রয়েছে, তাই তো, এবং এটাই আস্তে আস্তে মিওসিস সেল ডিভিশনে গিয়ে এটাই দেখো ধীরে ধীরে যেটা ওভা অর্থাৎ এগ সেল যেটাকে আমরা বলি ডিম্বাণু, সেটা তৈরি করবে। এবার তৈরি করার পর ওটাকে তো অ্যাকচুয়ালি এই বডির বাইরেতে বার করে দিতে হবে। তাহলে বডির বাইরে বার করতে গেলে দেখো এই ফলিকিউলার সেলগুলো থেকে একে কিন্তু অ্যাটাচ করতে হবে। তাহলে ফলিকিউলার সেলগুলো থেকে যদি অ্যাটাচ না করা যায়, ডিট্যাচ না করা যায়, মানে এদেরকে থেকে যদি এটাকে আলাদা করে না দেওয়া যায়, তাহলে কখনোই কিন্তু এটা বাইরের দিকে বার করা সম্ভব হবে না। তো সেই জন্য কি হয় যে এটা ডেভেলপমেন্টের সময় আস্তে আস্তে দেখো কিছু কিছু করে পোর্শন মানে সেকেন্ডারি ফলিকেলের সময় দেখা যায় যে মাঝের কিছু ফলিকিউলার সেল আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যায়, এবং যখনই মাঝের কিছু ফলিকিউলার সেলের লেয়ার ডেস্ট্রয় হয়ে যাবে, তাহলে এইটা দেখো তাদের সাইটোপ্লাজম যে সেলগুলো ডেস্ট্রয় হলো সেগুলোর ফ্লুইড দিয়ে অ্যাকচুয়ালি ফুলফিল হয়ে যায়, এবং সেইটাকে বলা হয় লিকার ফলিকিউলি। এবং যত সময় যায় আস্তে আস্তে এইটা আরও বেশি বাড়তে থাকে, এবং যত এটা বাড়বে তত দেখো এই মাঝখান থেকে একটা অংশ এটা পুরোপুরি দেখো সেপারেট হয়ে যাচ্ছে, যার জন্য এই অংশটা খুব সহজে ভেঙে দেখো বাইরের দিকে বেরিয়ে যেতে পারবে। যেমন সেই মটরশুঁটির ক্ষেত্রে হয় যে দেখবে খোসাটা ছাড়িয়ে যেমন আমরা মটরশুঁটিটাকে সেপারেট করে নিই, কিন্তু খোসার সাথে যদি মটরশুঁটিটা মানে সিডটা যদি পুরোপুরি আটকে থাকতো তাহলে আমরা যেরকম ওটাকে আলাদা করতে পারতাম না, এটাও ঠিক ওই রকমই দেখো যে যেটা করেছে সেটা হচ্ছে আস্তে আস্তে এই ক্যাভিটিটা বড় হয়ে ধীরে ধীরে এই বাইরের আউটার কভারিং থেকে অ্যাকচুয়ালি মাঝের সেন্টারের সেলটাকে সেপারেট করে দিচ্ছে। এবং যখন এইভাবে আস্তে আস্তে এই যে গহ্বরটা তৈরি হতে শুরু করলো, এইটাকে বলা হয় অ্যান্ট্রাম, এবং এই অ্যান্ট্রামের মধ্যে যে তরলটা থাকে এটাকে বলে লিকার ফলিকিউলি। যখন এই অ্যান্ট্রাম তৈরি হতে শুরু হয় তখন এটাকে বলে সেকেন্ডারি ফলিকেল। এবং অ্যান্ট্রামটা যখন তৈরি হতে হতে শুধুমাত্র একটা দিকেতে একটা প্রান্তেতে ছোট্ট একটা অ্যাটাচমেন্ট ছাড়া বাকি সব জায়গাটাই যখন অ্যান্ট্রামটা ঘিরে ফেলে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল। তাহলে প্রাইমর্ডিয়াল ফলিকেল হচ্ছে ফলিকিউলার সেলের জাস্ট একটা লেয়ার তৈরি হয়েছে, প্রাইমারি ফলিকেল হচ্ছে যে এর ওপরেতে আরও কতগুলো লেয়ার শুরু হয়েছে। এবার যখনই যে মুহূর্তে ওখানেতে অ্যান্ট্রাম তৈরিটা শুরু হলো সেই দশাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় সেকেন্ডারি ফলিকেল, এবং অ্যান্ট্রামটা আস্তে আস্তে বাড়তে থাকছে, এবং যখন বাড়তে বাড়তে প্রচুর বেড়ে যায় এবং একটা ছোট্ট জায়গাতে এটা অ্যাটাচ থাকে তখন সেটাকে বলা হয় ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল। এবং ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল তৈরি হওয়ার পরই এই ফলিকেলটা চলে আসে একদম শেষ প্রান্তের দিকে, এবং শেষ প্রান্তে আসার পর এই প্রান্তদেশটা অ্যাকচুয়ালি নষ্ট হওয়ার পর এই অংশটা যেটা অ্যাটাচ ছিল সেই অংশটা ভেঙে এটা বাইরের দিকে বেরিয়ে যায়। এবার তাহলে দেখো যে যদি আমরা একটু হিসেব করি তাহলে এই এইটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে প্রাইমারি ফলিকেল, এইটা হচ্ছে সেকেন্ডারি ফলিকেল। অ্যাকচুয়ালি দেখবে যখনই ওভা মাদার সেল বা যেটাকে আমরা বলছিলাম উগোনিয়াম সেলটা যখনই ডিভাইড করতে যায় তখনই দেখবে ওটা প্রথম একটু নিউট্রিশন পেয়ে আকারে বড় হয়, দিয়ে তৈরি করে সেটা হচ্ছে প্রাইমারি উসাইট। তো প্রাইমারি উসাইট দশাটা অ্যাকচুয়ালি এই প্রাইমারি ফলিকেলের মধ্যে থাকে, এবং প্রথমবার প্রাইমারি উসাইট
দেখবে ফার্স্ট মিওসিসে গিয়ে তৈরি করে যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি উসাইট, এবং সেই স্টেজটাই হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ডারি ফলিকেল। এবং এই সেকেন্ডারি ফলিকেল যেটা রয়েছে সেখানেতেই অ্যাকচুয়ালি থাকছে সেকেন্ডারি উসাইট, এবং এই সেকেন্ডারি উসাইটটাই কিন্তু থেকে যায় ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে, এবং রিলিজও যেটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইট। কারণ দেখবে বলেছিলাম এই সেকেন্ডারি উসাইটটাই গিয়ে অ্যাকচুয়ালি মানে অ্যাম্পুলা যে রিজিয়ান সেইখানেতে ওটা অ্যাকচুয়ালি থাকবে, এবং সেই দশাতেই কিন্তু ফার্টিলাইজেশন হয়। মানে এখান থেকে কিন্তু ওভিউলেশন আমরা কথাটা বলি, কিন্তু ওভার কিন্তু এখান থেকে রিলিজ হয় না, এখানে সেকেন্ডারি উসাইটটা বেরোয়, এবং সেকেন্ডারি উসাইটটাই এখানে এসে অ্যাম্পুলাতে সঞ্চিত হয়। যখন ফার্টিলাইজেশন হবে তারপর ওটা ফার্দার ডিভিশনে যায়। কারণ ওই যে বলেছিলাম যে প্রচুর যেহেতু শক্তি লাগে, সেই জন্য মিওসিস সেল ডিভিশনগুলোতে দেখা যায় মিওসিস 1টা হয় কিন্তু মিওসিস 2টা হয় না। যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি উসাইটটা অ্যাকচুয়ালি মেটাফেজ 2 এই স্টেজটাতে আটকে থাকে। যদি ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশনের সময় শুক্রাণু থেকে অ্যাকচুয়ালি মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টর বা অ্যানাফেজিক ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আসে, এবং সেই ফ্যাক্টরটা যদি প্রবেশ করে, মানে যদি ফার্টিলাইজেশন হয়, তবেই কিন্তু শুক্রাণু থেকে ওই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইটে আসবে, এবং সেটা এলে তবে সেটা সেকেন্ড মিওসিস ডিভিশনে যায় এবং ডিম্বাণু তৈরি করে। নইলে মানে অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইট এই দশাতেই এটা নষ্ট হয়ে যায়। তাহলে দেখো অ্যাকচুয়ালি প্রথম তৈরি করলো প্রাইমর্ডিয়াল ফলিকেল, তারপর প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল, এবং তারপর ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেলের মাঝখান থেকে অ্যাকচুয়ালি ওভামটা রিলিজ হয়ে যাচ্ছে, মানে যেটা সেকেন্ডারি উসাইট যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়। এবং সেকেন্ডারি উসাইটের গায়েতে কিন্তু দেখো ফলিকিউলার সেলের একটা কভারিং বা একটা লেয়ার সেটা কিন্তু থেকে যায়। এবার যখনই এই ওভিউলেশন হয়ে যায়, ওভিউলেশনের পর এই যে একটা পাউচের মতো স্ট্রাকচার দেখো এখানেতে তৈরি হলো, যে যখন এটা রিলিজ হলো এখানে দেখো একটা পাউচের মতো স্ট্রাকচার তৈরি হয়ে গেল। ধরে নাও মটরশুঁটির যে খোসা যেটা রয়েছে সেই খোসাটার মতো স্ট্রাকচার। এবার কি হয় যে যখনই কোনো একটা পোর্শন নষ্ট হবে, ধরো ওভারির বাইরেতেও তো প্রচুর রক্তজালক আছে, তাহলে প্রচুর এখানে ব্লাড লস হয়, এবং এই রক্তটা এসে এই প্রকোষ্ঠটার মধ্যে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়, এবং তারপরে ব্লাড ক্লটিংয়ের নিয়ম অনুযায়ী এই জায়গাটায় জমাট বেঁধে যায়। অর্থাৎ যখন এখানে ওভাটা সিক্রিটেড হলো, সেটা ফ্যালোপিয়ান টিউব, যেটা এই ফ্যালোপিয়ান টিউবের এই সামনেতে দেখো এই আঙুলের মতো স্ট্রাকচার, এগুলোকে বলা হয় দেবে ফিমব্রি। তো ফিমব্রি দিয়ে ওভাটা অ্যাকচুয়ালি ভেতরের দিকে ঢুকে চলে গেল, কারণ এর ভেতরেতে প্রচুর সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে এবং প্রচুর সেখানে কাইনোসিলিয়া থাকে, যেটাই কি করে ওভাটাকে আস্তে আস্তে ভেতরের দিকে ঠেলে ঠেলে নিয়ে চলে যায়, সেটা হচ্ছে এই অ্যাম্পুলা রিজিয়ানেতে। এবার এই জায়গাটায় যেহেতু একটা ছোট্ট ছিদ্র তৈরি হয়েছে, যে পথেতে ওভাটা বেরিয়েছে, তাহলে এই পোর্শনটা নষ্ট হওয়ার জন্য প্রচুর রক্তক্ষরণ হয়, এবং সেই রক্তটা এসে প্রবেশ করে যায় যেখানে, সেটা হচ্ছে এই প্রকোষ্ঠটার ভেতরেতে এটা এসে প্রবেশ করে গেল। এবার যখনই এর ভেতরেতে এসে এই প্রকোষ্ঠটার রক্ত প্রবেশ করে গেল, তখন এটা একটা রক্তপূর্ণ প্রকোষ্ঠে এটা কনভার্ট হয়ে যায়, মানে এটা একটা ব্লাড ফিল্ড ক্যাভিটির মধ্যে এটা কনভার্ট হয়ে যায়, এবং সেই যে ক্যাভিটিটা, সেই ক্যাভিটিটাতেই আস্তে আস্তে দেখা যায় ব্লাড সেলগুলো ধীরে ধীরে নষ্ট হয়, এবং ব্লাড সেলগুলো ধীরে ধীরে নষ্ট হওয়ার জন্য সেটা আস্তে আস্তে ইয়েলোইশ কালারের একটা গঠন তৈরি করে, এবং এই স্ট্রাকচারটা কি অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। অ্যাকচুয়ালি কর্পাস লিউটিয়াম এই গ্ল্যান্ডটার নাম আগে পড়েছো, যে কর্পাস লিউটিয়াম থেকেই প্রোজেস্টেরন বলে একটা হরমোন সিক্রেট হয়। এই প্রোজেস্টেরন হরমোনটা চাইল্ড ডেভেলপমেন্টে কাজ করে। অর্থাৎ ওভিউলেশন যখনই হলো, এখানে তো ধরো এই ওভাটা আসার পর এখানে ফার্টিলাইজড হয়ে অ্যাকচুয়ালি এটা চলে আসবে, যেটা সেটা হচ্ছে এইখানেতে ইউটেরাসের মধ্যে। এরপর এমব্রিওটা ধীরে ধীরে গ্রো করবে, আর এমব্রিওটাকে গ্রো করার জন্য তার যে সমস্ত যেগুলো এমব্রিওর জন্য দরকার, যে সমস্ত নারিশমেন্ট বা সব কিছু, সেই সমস্ত নারিশমেন্টগুলো অ্যাকচুয়ালি দেয় ওকে প্রোজেস্টেরন হরমোন। সেই প্রোজেস্টেরন হরমোনটা কোথা থেকে পাওয়া যায়, যে যখনই ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল থেকে ওভাটা রিলিজ হয়ে যায়, তখন এই যে প্রকোষ্ঠটা রয়েছে, ফাঁকা যে প্রকোষ্ঠটা, এইটাই আস্তে আস্তে কনভার্ট হয় কর্পাস লিউটিয়ামে। মানে লিউটিন বলে একটা পিগমেন্ট দিয়ে এটা পরিপূর্ণ থাকে বলে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। আর অন্যদিকে যদি দেখা যায় যে চাইল্ড ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিছুদিন বাদেই এই কর্পাস লিউটিয়ামটা নষ্ট হয়ে যায়, এবং তখন এটা একটা গঠন তৈরি করে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কর্পাস অ্যালবিক্যান্স। এরপর এটা ধীরে ধীরে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়, ধীরে ধীরে এটা নষ্ট হয়ে যায়। মানে চাইল্ড ডেভেলপমেন্ট হলেই তবেই কর্পাস লিউটিয়াম দীর্ঘস্থায়ী হয় এবং সে কাজ করে।
আর অন্যদিকে ইন্টারস্টিশিয়াল সেলসের কথা আগেই বলেছি যে ফলিকিউলার সেল ছাড়াও এখানে মাঝে মাঝে প্রচুর ইন্টারস্টিশিয়াল সেলস থাকে, যেগুলোর কাজ হচ্ছে ইস্ট্রোজেন সিক্রেট করা। আর দেখো কর্পাস লিউটিয়ামও নিজেও কিছুটা ইস্ট্রোজেন সিক্রেট করে, কিন্তু মেনলি ইস্ট্রোজেন সারাক্ষণ সিক্রেট করে যেটা, সেটা হচ্ছে এখানকার মধ্যে যে ইন্টারস্টিশিয়াল সেলসগুলো আছে সেগুলোই। এবার একটুখানি আর একটা ছবি একটু দেখায়, সেটা হচ্ছে যে যখনই ওভা ফর্মেশন হতে যায় তখন একটু খেয়াল করো যে যখনই ওভা ফর্মেশন হতে যাচ্ছে, দুটো একই ছবি আমি আলাদা আলাদা করে একটু দেখিয়ে দিই। দেখো সবার প্রথম এইগুলো হচ্ছে ওভা মাদার সেল, দেখেই বুঝতে পারছো এগুলো যখনই ওভা মাদার সেল বা উগোনিয়া এগুলো রিলিজ হয় তখনই দেখবে যে তার চারপাশ থেকে এইগুলো হচ্ছে ব্লু কালারের যেগুলো সেগুলো হচ্ছে ফলিকিউলার সেল। ফলিকিউলার সেলগুলো একে এসে প্রথম ঘিরে ফেলে। এবার দেখো প্রথমেই কি করছে, আস্তে আস্তে একে চারপাশ থেকে কভার তৈরি করছে, তাই তো? এবার দেখো ধীরে ধীরে কভারটা বাড়ছে এবং বাড়তে বাড়তে যখন দেখা যাচ্ছে যে মাঝের সেলটা ম্যাচিওর হয়ে যাচ্ছে তখন ফলিকিউলার সেলগুলোর মাঝে মাঝে কিছু কিছু ফলিকিউলার সেল ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। এবং যখনই ডেস্ট্রয় হচ্ছে তখন দেখো এখানে একটা ক্যাভিটির মতো তৈরি হয়ে যাচ্ছে এবং এর সাইটোপ্লাজম, যে সেলগুলো ডেস্ট্রয় হলো সেইটারই সাইটোপ্লাজমগুলো এখানে জমে যাচ্ছে এবং এই গঠনগুলোকে তখন অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে অ্যান্ট্রাম। আর মাঝের লিকুইডটাকে বলে লিকার ফলিকিউলি। পরে যেটা হয়, এই মাঝের সেলগুলো সমস্ত ডেস্ট্রয় হয়ে একটা কমন অ্যান্ট্রাম তৈরি করে, একটা কমন বড় দেখো একটা অংশ এরা তৈরি করলো এবং তারপর এটা এখান থেকে নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই দেখো একদম প্রথমের দিকে প্রাইমর্ডিয়াল ফলিকেল তৈরি হয়, তারপরে প্রাইমারি ফলিকেল, তারপরে সেকেন্ডারি ফলিকেল। এবং দেখো অ্যাকচুয়ালি এরপর ওই যে অ্যান্ট্রাম যেটা সেটা তৈরি হতে শুরু করেছে এবং অ্যান্ট্রামটা প্রচুর বড় হয়ে গেছে এবং এই দশাটাকে দেখো বলা হয় যেটা, সেটা হচ্ছে প্রি ওভিউলেটারি ফেজ। অ্যাকচুয়ালি মানে এরপরই যেটা হবে সেটা হচ্ছে ওভিউলেশন হবে এবং ওভিউলেশনের সময় অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে কিছু ফলিকিউলার সেল নিয়ে সেকেন্ডারি উসাইডটা অ্যাকচুয়ালি বাইরের দিকে বেরিয়ে যায় এটা। এবার এখানেতে অ্যাকচুয়ালি যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে যে চারপাশেতে কিছু এই যে থিকাল সেল অ্যাকচুয়ালি আছে যেটা চারপাশ থেকে একে প্রোটেক্ট করে, যাতে এই সেলগুলো মানে ঠিকভাবে অর্গানাইজড হয়ে থাকতে পারে, যাতে এগুলোর সেলগুলো ফলিকুলার সেলগুলো তো প্রচুর থাকে, এবার সেগুলো যাতে অ্যাকচুয়ালি চারদিকে মানে সমানভাবে বিস্তৃত হতে পারে বা এটা যাতে কোনোভাবে দেখো অ্যাকচুয়ালি মানে ফর্মেশনে কোনো প্রবলেম না হয়। কারণ এরা যদি ডিসপ্লেস হয়ে যায় ফলিকুলার সেলগুলো তাহলে যেটা হবে এ ঠিক মতো নিউট্রিশন পাবে না। তো আস্তে আস্তে দেখো খাবার পেয়ে এই সেলটা ধীরে ধীরে বাড়ছে এবং বাড়ার পর আকৃতিতে অনেকটা বাড়ার পর যখন ম্যাচিওর হচ্ছে তখন সেকেন্ডারি উসাইড স্টেজেতে এটা বেরিয়ে যায়। তো ওটাই এখানেও দেখানো হয়েছে, দেখো যে উগোনিয়া সবার প্রথম এখানেতে অ্যাকচুয়ালি দেখো প্রাইমারি ফলিক্যাল তৈরি হচ্ছে, সেখান থেকে সেকেন্ডারি ফলিক্যাল, সেখান থেকে টার্সিয়ারি বা ম্যাচিওর গ্রাফিয়ান ফলিক্যালের দিকে ধীরে ধীরে যাচ্ছে এবং একটা সময় ওই অ্যান্ট্রামটা তৈরি হচ্ছে, প্রি ওভিউলেশন ফেজে যাচ্ছে এবং তারপরে ওভিউলেশন হচ্ছে। এবার যখনই ম্যাচিওর গ্রাফিয়ান ফলিক্যালের কথা বলা হয়, অর্থাৎ এই যে স্টেজটা দেখানো হচ্ছে বা এই যে স্টেজটা, এখানেতে যদি আমরা দেখি তাহলে বেশ কতগুলো অংশকে আমরা পাই। যেমন একদম বাইরের যে আউটার কভারিং যেটা রয়েছে সেখানে দেখো বেশ কিছু থিকাল সেল থাকে। তো এই থিকাল সেল যেটা থাকে তার দুটো লেয়ার থাকে, একটাকে বাইরের দিকের পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে থিকা এক্সটার্না, আর ভেতরের দিকের পোর্শনটাকে বলে যেটা সেটা হচ্ছে থিকা ইন্টারনা। অ্যাকচুয়ালি থিকা এক্সটার্না যে পোর্শনটা থাকে সেখানেতে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল থাকে, কিন্তু থিকা ইন্টারনা যে লেয়ারটা থাকে সেখানে কিন্তু ব্লাড ভেসেলের পরিমাণটা অনেকটা কম হয়। আর এর ভেতরেতে দেখো এইগুলো হচ্ছে সব ফলিকিউলার সেল, এইগুলো সব হচ্ছে ফলিকিউলার সেল, যে ছোট ছোট প্রচুর পরিমাণ কোষ, এবং অনেক সময় দেখবে এগুলো অ্যাকচুয়ালি গ্র্যানুলোসা সেলসও বলা হয় ফলিকিউলার সেল যেটা রয়েছে। এবার মাঝেতে অ্যাকচুয়ালি মানে যখন একদম ম্যাচিওর স্টেজেতে প্রথম দিকে থাকে প্রাইমারি উসাইট, পরবর্তী ক্ষেত্রে ম্যাচিওর স্টেজেতে এটা চলে যায় যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি উসাইট, এই দশাটাতে এটা চলে যাবে। এবং এই সেকেন্ডারি উডসাইড যেটা রয়েছে একে চারপাশ থেকে বেশ কিছু ফলিকিউলার সেল কিন্তু ঘিরে রাখে এবং এই সেকেন্ডারি উডসাইডের চারপাশেতে একটা মানে এখানে একটা কভারিং মতো তৈরি হয়, জেলির মতো একটা কোটিং থাকে, যে কোটটা যেটা করে সেটা হচ্ছে যে মানে ওখানেতে ওই জেলির মতো যে লেয়ারটা থাকে সেখানে কোনো সেল থাকে না, কিন্তু ওখানে একটা ম্যাট্রিক্স বা ধাত্রর মতো একটা স্ট্রাকচার এখানেতে থাকছে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় জোনা পেলুসিটা। আর ওভার চারপাশেতে মানে সেকেন্ডারি উসাইডের চারপাশেতে দেখা যায় ফলিকিউলার সেলের একটা লেয়ার থাকে, তো এইটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে করোনা রেডিয়াটা। অর্থাৎ এখানেতে
এই সেকেন্ডারি উসাইট এবং তারপর জোনা পেলুসিডা এবং করোনা রেডিয়াটা এই পোর্শনটাকে নিয়ে ভেঙে অ্যাকচুয়ালি এই অংশটা বাইরের দিকে বেরিয়ে যায় এবং সেই ঘটনাটাকেই বলা হয় সেটা হচ্ছে ওভিউলেশন। এবং এই ওভিউলেশনের জন্য এলএইচ হরমোন খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো সেই জন্যই বলা হয় যে যখনই ওভিউলেশন হয় তখনই এলএইচের পরিমাণ প্রচুর হারে বেড়ে যায়। তো এই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় এলএইচ সার্জ। তো এটা অনেক সময় শর্ট কোশ্চেনের মধ্যে আসে যে ওভিউলেশনের সময় কোন হরমোনটা কাজ করে, তো সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এলএইচ হরমোন। এবার ওভিউলেশনটা একটুখানি দেখো, বলা হচ্ছে যে ওভিউলেশন যখনই হয় মানে যখনই ওভিউলেশন হতে যায় সেখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে স্টিগমা। মানে যেখানেই ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেলটা যেখানে অ্যাটাচ হয়, মানে ওভারির যে ওয়ালটাতে অ্যাটাচ হয় সেই ওয়ালটা একটু উঁচু মতো হয়ে যায়। দেখবে আগেও একটা ছবিতে দেখিয়েছিলাম যে পোর্শনটা দিয়ে ওভিউলেশন হবে সেই জায়গাটা একটু উঁচু মতো হয়ে যায়। তো সেই উঁচু অংশটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্টিগমা। এবং যেখানেই স্টিগমা তৈরি হয় সেখানেই কেমোট্যাকটিক মুভমেন্টের কারণে ফ্যালোপিয়ান টিউবের যে ফিমব্রিগুলো আছে সেই ফিমব্রিগুলো যেখানে স্টিগমা তৈরি হয় সেই চারপাশটাই ঘিরে ফেলে, যাতে ওভিউলেশন হওয়ার পর ওভাটা অন্য কোথাও না গিয়ে ডাইরেক্টলি ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই সেটা প্রবেশ করে। তো ওভিউলেশন যখন হচ্ছে, তো ওভিউলেশন হওয়ার যে অংশটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টিগমা, এবং সেখানে একটু আগে আমরা বললাম যে এলএইচ হরমোন এখানে প্রচুর পরিমাণে ওভিউলেশনে কাজ করে। এবার এখানে একটা জিনিস যেটা একটু বলার আর কি, যে যখনই কোনো জায়গাতে ধরো এই যে এখানেতে গ্রাফিয়ান ফলিকেল যখন তৈরি হচ্ছে, এবার জাস্ট দেখিয়ে দিই, দেখো একদম যখনই গ্রাফিয়ান ফলিকেল তৈরি হতে যাচ্ছে তাহলে এখানে ওভারিয়ান ফলিকেলগুলোর মধ্যে প্রথম তৈরি হচ্ছে দেখবে প্রাইমর্ডিয়াল ফলিকেল, তারপর তৈরি হচ্ছে প্রাইমারি ফলিকেল, তারপর হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি ফলিকেল, এরপর হচ্ছে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল, এবং সেখান থেকেই ওভিউলেশন হয়। এবার যখনই কোনো জায়গাতে অ্যাকচুয়ালি মানে এরকম ওভিউলেশন হতে যায়, ওভিউলেশন হওয়ার সময় যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় যে যখনই এই ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেলটা ওভারির যে কোনো একটা ওয়ালে গিয়েতে ওটা অ্যাটাচ হয়, যখনই ওভারির যে কোনো একটা ওয়ালের গায়েতে গিয়ে ওটা অ্যাটাচ হবে, তো অ্যাটাচ হওয়ার সাথে সাথে এখানে যেটা তৈরি করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো স্টিগমা বলে একটা গঠন তৈরি করে। এই স্টিগমা যে গঠনটা থাকে, এই স্টিগমা গঠনটা যেখানেতেই তৈরি হলো সেইখানেতেই এই বাইরের দিকের সেলগুলোতে কিছু এলএইচ রিসেপ্টার তৈরি হয়, কিছু এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন কিছু রিসেপ্টার তৈরি হয়, এবং দেহের মধ্যেতে এলএইচ হরমোন থাকে এবং এলএইচ হরমোন এসে এখানে বাইন্ড করে, এবং যখনই এলএইচ হরমোন এসে এখানে বাইন্ড করবে এইখানকার যে সমস্ত সেলগুলো আছে, এই বাইরের দিকের আউটার কভারিংয়ের যে সেলগুলো আছে তারা অ্যাকচুয়ালি প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোন সিক্রেট করে। প্রোস্টাগ্ল্যান্ডিন যে হরমোনটা সেটা অ্যাকচুয়ালি ভ্যাসোকনস্ট্রিক্টর, মানে ওটা যেটা করে সেটা হচ্ছে এই রিজিয়ানটাতেই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, এবং এই জায়গার কভারিংটাতে যে সেল মানে যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলোকে চাপ দিয়ে বন্ধ করে দেয়। ভ্যাসোকনস্ট্রিকশন মানে চাপ দিয়ে ব্লাড ভেসেলগুলোকে বন্ধ করে দেয়। তাহলে দেখো যে যখনই এলএইচ এসে বাইন্ড করলো সঙ্গে সঙ্গে এখানেতে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হলো এবং এখানকার ব্লাড ভেসেলগুলোকে বন্ধ করে দিল। তাহলে এই রিজিয়ানের যে সেলগুলো আছে সেই সেলগুলো আর খাবার পাচ্ছে না। তাহলে যদি ওই রিজিয়ানের সেলগুলো খাবার না পায়, তাহলে খাবার না পেয়ে এই সেলগুলো আস্তে আস্তে কী হবে, শুকিয়ে নষ্ট হয়ে মরে যাবে। তাহলে যখনই এর সেলগুলো মরতে শুরু করবে তাহলে এই সাইডের কভারিংয়ের যে রিজিয়ানটা সেটা উইক হয়ে যাবে, এবং যখনই দেখো এখান থেকে আস্তে আস্তে যে এই যে অংশ যেটা রয়েছে যেটা গ্রাফিয়ান ফলিকেল, এই গ্রাফিয়ান ফলিকেলের অ্যাকচুয়ালি ওভাটা এই সাইডের দিকে হয়ে রয়েছে, যখনই চাপ দেবে এই সাইডটা যেহেতু দেখো লুজ হয়ে আছে তাহলে চট করে অ্যাকচুয়ালি ওভিউলেশন হয়ে যাবে, অর্থাৎ ওভাটা এখান দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু ওভাটা বেরোনোর সাথে সাথেই ব্লাড ভেসেলগুলো দেখো নষ্ট হয়েছে যেহেতু, তাহলে সেই জন্য এখান থেকে কিছু ব্লাড লস হবে এবং এইটা আস্তে আস্তে রক্তপূর্ণ একটা প্রকোষ্ঠে কনভার্ট হয়ে যাবে, এবং তারপরেই ব্লাড ক্লটিংয়ের নিয়ম অনুযায়ী এই জায়গাটা কিন্তু আবার রিপেয়ার হয়ে যাবে। তাহলে এখানেতে একটা এরকম রক্তপূর্ণ প্রকোষ্ঠ সেখানে কিন্তু থেকে গেল। তার মানে অ্যাকচুয়ালি দেখো ওভিউলেশনেতে দুটো হরমোন কাজ করে, একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এবার প্রথম যখন এই ব্লাড ফিল্ড এই ক্যাভিটিটা তৈরি হলো, রক্তপূর্ণ এই প্রকোষ্ঠটা তৈরি হলো, তাহলে এইটাই হচ্ছে ওভিউলেশন। এবং দেখো এই ওভাটা এখান থেকে রিলিজ হয়ে গেল, এবং যেরকম দেখো মাঝেতে সেকেন্ডারি উসাইট, তারপরে দেখো জোনা পেলুসিটা একটা লেয়ার রয়েছে, আর বাইরেতে করোনা রেডিয়াটা একটা লেয়ার রয়েছে। করোনা রেডিয়াটা একটু আগেই বললাম
যে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ফলিকিউলার সেলের একটা আউটার লেয়ার কভারিং, এবং সেখানেতে অনেক মানে 2-3টে সেল লেয়ার কিন্তু থাকে ফলিকিউলার সেলে। তো অ্যাকচুয়ালি যখনই এটা তৈরি হলো, দেখো এখানেতে রক্তপূর্ণ একটা প্রকোষ্ঠ তৈরি হলো। এই রক্তপূর্ণ প্রকোষ্ঠটারই অ্যাকচুয়ালি নাম দেওয়া হলো যেটা, সেটা হচ্ছে মানে এইটার নাম হচ্ছে কর্পাস হিমোরেজিকাম, কারণ এখানে অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে ব্লাড ফিল্ড একটা ক্যাভিটি। এবার আস্তে আস্তে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন হচ্ছে লাল বর্ণের রঞ্জক, সেই হিমোগ্লোবিন ধীরে ধীরে নষ্ট হয় এবং হলুদ বর্ণের লিউটিন বলে একটা পিগমেন্ট বা রঞ্জকেতে ওটা কনভার্ট হয়, এবং তখন এই প্রকোষ্ঠটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। তার মানে প্রথম তৈরি হলো কর্পাস হিমোরেজিকাম, তারপর হলো কর্পাস লিউটিয়াম, এবং কর্পাস লিউটিয়ামে অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে যে প্রোজেস্টেরন সিক্রেট করে। কিন্তু যদি দেখা যায় চাইল্ড ডেভেলপমেন্ট না হয়, যদি ফার্টিলাইজেশন না হয়, তাহলে দেখা যায় যে কিছুদিন বাদেই এই কর্পাস লিউটিয়াম আস্তে আস্তে নষ্ট হয় এবং সেখানের ভেতরের সমস্ত অংশগুলো নষ্ট হয়ে ধীরে ধীরে কর্পাস লিউটিয়াম ইয়েলো কালার থেকে সাদা রঙের একটা অংশতে কনভার্ট হয়, এবং এটাকে বলা হয় কর্পাস অ্যালবিক্যান্স। এর পরবর্তী অংশতে যেটা দেখা যায় সেটা হচ্ছে আস্তে আস্তে কর্পাস অ্যালবিক্যান্সও নষ্ট হয় এবং ধীরে ধীরে সুতোর মতো কিছু গঠন এখানে তৈরি করে, মানে এই স্ট্রাকচারটাই নষ্ট হয়, এবং এখান থেকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটগুলো যেগুলো হয় সেগুলো সবই আবার এখানে স্ট্রোমাতে মিশে যায়, যেগুলো যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটগুলোকে আবার পুনরায় এরা ব্যবহার করে স্ট্রাকচার তৈরি করার জন্য। তো তখন এখানে যখন কর্পাস অ্যালবিক্যান্স নষ্ট হয়, যখন সুতোর মতো স্ট্রাকচার তৈরি হয়, তখন ওটাকে বলা হয় কর্পাস ফাইব্রোসাম, এবং কর্পাস ফাইব্রোসাম আলটিমেটলি একবারে পুরোপুরি এই স্ট্রোমার মধ্যে ডিজলভ হয়ে যায়, মিশে যায়। তাহলে প্রথম তৈরি হলো কর্পাস হিমোরেজিকাম, সেকেন্ড তৈরি হলো কর্পাস লিউটিয়াম, তারপর যেটা তৈরি হয় সেটা হচ্ছে কর্পাস অ্যালবিক্যান্স, এবং লাস্টে যেটা হলো সেটা হচ্ছে কর্পাস ফাইব্রোসাম। তারপরে কিন্তু গোটা জিনিসটাই বিনষ্ট হয়ে যায়। তাহলে এইভাবেই ওভারির মধ্যেতে অ্যাকচুয়ালি ওভা যে স্ট্রাকচারটা, ওভা বা এগ যেটাকে আমরা বলি, সেটা ডেভেলপ হয়। তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি জিনিস। এবারে একটা জিনিস এখানে বলে দিই, আমি দেখো একটা কথা বলছি ওভা অর এগ। অ্যাকচুয়ালি ওভা আর এগের মধ্যে পার্থক্য হচ্ছে যে যখনই দেখো যে হ্যাপ্লয়েড সেলটা তৈরি হচ্ছে, হ্যাপ্লয়েড সেলটা যেটা তৈরি হলো, সেই হ্যাপ্লয়েড সেলটার মধ্যে সাইটোপ্লাজম, সেলুলার অর্গানেলি সাফিসিয়েন্ট পরিমাণে আছে, তখন ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওভা। আর যদি ওর মধ্যেতে ইয়ক বা কুসুম সেখানে সঞ্চিত হয়, তখনই সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় এগ। এবার যাদের মধ্যে, যে সকল প্রাণীর মধ্যে কুসুম সঞ্চিত হয়, যেমন ইনসেক্টের ক্ষেত্রে তো কিছু পরিমাণ সঞ্চিত হয়, পাখির ক্ষেত্রে কিছু পরিমাণ সঞ্চিত হয়, তো সেইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে এগ। কিন্তু মানুষের ক্ষেত্রে যেমন ওরকম করে আলাদা করে কোনো ইয়ক বা কুসুম সঞ্চয় হয় না, তো সেই জন্য ওটাকে জাস্ট ওভাই বলা হয়। তাহলে সেই জন্যই সবার ক্ষেত্রে কিন্তু ওভা বা এগ দেখতে পাওয়া যাবে এমন নয়, সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে কারো ক্ষেত্রে ওটা ওভা হবে, কারো ক্ষেত্রে ওটা এগ হবে। এবার যেটা রয়েছে দেখো যে এই গ্যামেটোজেনেসিস যে প্রসেস রয়েছে, অর্থাৎ ওভা বা স্পার্ম তৈরি হওয়ার যে প্রসেসটা, সেখানকার কিছু ফ্যাক্টরস আছে যেগুলো এই গ্যামেটোজেনেসিস প্রসেসকে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করবে। যেমন দেখো প্রথম একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে টেম্পারেচার। যে তাপমাত্রা বেশি হয়ে গেলে সেখানে কিন্তু মিওসিস সেল ডিভিশনটা হয় না, সেই জন্য টেম্পারেচার বাড়লে সেখানে কিন্তু মিওসিস সেল ডিভিশনটা অ্যাকচুয়ালি সমস্যা তৈরি করে। কিন্তু আবার টেম্পারেচার খুব কমে গেলেও সেটা কিন্তু সমস্যা তৈরি করে। তাহলে টেম্পারেচার কম দরকার, কিন্তু সেটা মাঝামাঝি, খুব বেশি কমে গেলে সেক্ষেত্রেও আবার সমস্যা তৈরি হয়, কারণ এনজাইমগুলো ঠিকমতো কাজ করে না। হরমোনস অ্যাকচুয়ালি দেখো সাফিসিয়েন্ট পরিমাণে যে হরমোন যেগুলো রয়েছে, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন সাফিসিয়েন্ট পরিমাণে থাকলে সেখানে গ্যামেট তৈরিটা স্বাভাবিকভাবে চলে, এবং নিউট্রিশনও অবশ্যই একটা খুব ভাইটাল রোল প্লে করে, কারণ মিওসিস সেল ডিভিশন মানেই সেখানে প্রচুর পরিমাণে খাবার বা পুষ্টি সেখানে দরকার। এবার সেই পুষ্টিটা যদি সাফিসিয়েন্ট পরিমাণে পায়, তাহলে এদের গ্রোথ রেটটা কিন্তু স্বাভাবিক হয়, কিন্তু যদি ঠিকমতো পুষ্টি না পায়, তখন গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে সেটা সমস্যা তৈরি করে। আর গ্যামেটোজেনেসিসের সিগনিফিক্যান্স যেটা রয়েছে খুব ইজি, দেখো সেটা হচ্ছে গ্যামেট ফর্মেশন। গ্যামেট তৈরি হওয়া মানে হচ্ছে হ্যাপ্লয়েড সেল তৈরি হওয়া, যে হ্যাপ্লয়েড সেলটা তৈরি হওয়ার জন্য অ্যাকচুয়ালি জেনারেশন আফটার জেনারেশন ক্রোমোজোম নাম্বারটা সবসময় ফিক্স থাকে। অন্যদিকে ফার্টিলাইজেশান,
দেখো ফার্টিলাইজেশনের জন্য গ্যামেট তৈরি হওয়াটা খুব দরকার, এবং প্রত্যেকটা স্পিসিসের ক্রোমোসোম নাম্বারকে ফিক্স রাখার জন্য মিওসিস সেল ডিভিশন দরকার পড়ে। তার সাথে সাথে গ্যামেট দেখো সেক্স ডিটারমিনেশনেও কাজ করে, কারণ দেখবে স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে পড়েছো যে দু রকম টাইপের স্পার্ম তৈরি হয়, একটা এক্স ক্রোমোসোম কন্টেনিং, একটা ওয়াই ক্রোমোসোম কন্টেনিং, যেটা অ্যাকচুয়ালি সন্তানের ক্ষেত্রে মেল ফিমেলনেস যেটা সেটা ডিটারমাইন করতে কাজে লাগে। এটা ছাড়াও দেখো জেনেটিক মেসেঞ্জার হিসেবে কাজ করছে, কারণ অ্যাকচুয়ালি গ্যামেটোজেনেসিসে যেটা হয় সেটা হচ্ছে ক্রোমোসোমের 50% তারা দেখবে নিয়ে থাকে। সেই জন্য আমরা জানি যে কোনো ইন্ডিভিজুয়ালের 50% অ্যাকচুয়ালি আসে বাবার কাছ থেকে তার ডিএনএ, আর 50% আসে মায়ের কাছ থেকে। তো সেই জন্য জেনেটিক মেসেঞ্জার হিসেবে কাজ করছে। আর জেনেটিক ভেরিয়েশন, যে আলাদা আলাদা মানুষের কাছ থেকে অ্যাকচুয়ালি গ্যামেট আসার জন্য দেখবে নতুন বৈশিষ্ট্যযুক্ত জীবের অ্যাকচুয়ালি সৃষ্টি হয়, এবং যার কারণেই দেখবে এভলিউশনের পথে অনেক সুবিধা হয়। তো এগুলোই সমস্ত হচ্ছে যেটা সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিসের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স।